সাইরা, এই কোথায় তুই? তুই এখনো স্যারের কেবিন পরিষ্কার করিসনি? এক্ষুনি স্যার চলে আসবে। আর এসে যদি দেখি অপরিষ্কার, তাহলে কি হবে জানিস? স্যার ডাস্ট একদম পছন্দ করেন না। ক্ষমা করবেন ম্যাম, আমি এক্ষুনি করে দিচ্ছি। জলদি, আমাদের এমডি স্যারের ছেলে খুব রাগী, তাই বুঝে শুনে কাজ করবি। আর স্যারের সামনে মোটেও যাবি না, বুঝেছিস? জি ম্যাডাম, জানাবো। আমাদের এমডি স্যারের ছেলে আসুক, ততক্ষণে আমি আপনাদের আমার পরিচয়টা দিয়ে দিই। আমি জাইরা জাহান্নুর। আমি এই কোম্পানিতে একজন ক্লার্ক। ছোটোখাটো কাজ কিন্তু করতে হয়, কারণ আমার টাকার ভীষণ দরকার আম্মুর চিকিৎসার জন্য। আমাদের অবস্থা একসময় ভালোই ছিল, কিন্তু আব্বুর এক বন্ধুর জন্য আজ আমরা এখানে। সেই কাহিনী না হয় গল্প শুনতে শুনতে জানতে পারবেন। এখন আসি, আমাদের নতুন বস সিএ ও মিস্টার আদনান খান, একে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এক উত্তরাধিকারী। কথা বলতে বলতে স্যার চলে এসেছেন। চলুন দেখি। আমি ফ্লোর সাফ করছিলাম, আর হাতের নোংরা কাপড়টা যেই না ঝাড়া দিয়েছি, হোমনি একটা আওয়াজ। আর ইউ ব্লাইন্ড? দেখে কাজ করতে পারো না? কোথায় কিভাবে কাজ করতে হয় জানো না, ইডিয়েট? কথাটা শুনে আমি চমকে উঠে বলি, স্যার স্যার বুঝতে পারিনি, আমি এখানকার একজন ক্লার্ক। সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। ম্যানেজার, ম্যানেজার! জি স্যার। কোথা থেকে নিয়ে আসেন এদেরকে? একে এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি যেন এ ধরনের মেয়েদের আমার আশেপাশে না দেখি। মাইন্ডেড? জি স্যার, বলছি। কথাটা শুনে আমার মাথায় রক্ত চড়ে উঠল। তখন আমি আদনান স্যারকে বললাম, স্যার আপনি এই ধরনের মেয়ে বলতে কি বোঝাচ্ছেন? যারা ইচ্ছা করে এমন কাজ করবে যাতে বসরা সেই মেয়েদের প্রতি অ্যাট্রাক্ট হতে পারে। স্যার ঠিক করে কথা বলুন, আমি এই ধরনের মেয়ে নই। যারা বসদের ইমপ্রেস করার জন্য চেষ্টা করে, আমি একজন এমপ্লয়, আমি তাতেই খুশি। আপনাদের মতো বসদের ইমপ্রেস করা তো দূরের কথা, আপনাদের কথা ভাবতেও চাই না। আমাদের মতো বস মানে? তুই কি বলতে চাস? আমি বলতে চাই, আপনাদের মতো অহংকারী বস, যার কথায় কথায় টাকার গরম দেখায়, যারা মানুষকে মানুষ ভাবে না, তাদের কথা বলছি। এই স্যারা, কাকে কি বলছিস? উনি আমাদের সিইও, ওনাকে সম্মান দিয়ে কথা বল। ম্যাম, আপনারা ওনাকে সম্মান দেন, আমার ওনাকে সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওনার মতো বসের গোলামি করার থেকে ভিক্ষা করা ভালো। হ্যাঁ হ্যাঁ, তাই যা। তোদের মতো এমপ্লয় আমার অফিসের প্রয়োজন নেই। ম্যানেজার, এক্ষুনি এই মেয়েটাকে আমার অফিস থেকে বের করে দিন। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার, এক্ষুনি বার করে দিচ্ছি। ম্যানেজার আমার টাকা মিটিয়ে দিয়ে অফিস থেকে বার করে দেয়। আমি বাড়ি ফিরতে ফিরতে ভাবছি, এটা আমি কি করলাম? রাগের মাথায় চাকরিটা ছেড়ে দিলাম, এখন মায়ের চিকিৎসা কেমন করে করব? এসব ভাবতে ভাবতেই বাড়ি আসি। এসে আম্মুর কাছে যাই। আম্মু বলে, মামনি তুই এসেছিস, অফিস কেমন হলো? জি মা, ভালো। মা জানো, নতুন বস এসেছে, উনি খুব ভালো। তাই? তবে তো ভালো। তুই ওনাকে বলে বেতন বাড়ানোর কথা বল না। আম্মু বলো। আচ্ছা তুমি এখন বিশ্রাম নাও, আমি গিয়ে ফ্রেশ হই। আচ্ছা যা, কিছু খেয়ে নিবি। নিজের রুমে এসে ভাবছি, মাকে মিথ্যে বললাম, কিন্তু কি করব? মা যদি সত্যিটা জানে, তবে তবে মাও তো আমাকে ছেড়ে চলে যাবে আব্বুর মতো। আমি কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। ওইদিকে আদনান খান বাড়ি ফিরতে আদনানের মা বলে, আদনান বাবা, অফিস হলো? জি মা। মা, ওর কি আমার সঙ্গে কথা বলবে না? ও আমার সামনে আসবে না? আর কত কষ্ট দিবে আমাকে? না, ওরও বলেছে ও ততক্ষণ তোর সামনে আসবে না যতক্ষণ না তুই ওর বন্ধুকে ওর কাছে ফিরিয়ে দিচ্ছিস। মা, আমি কি করে ফিরিয়ে দেব? আমি তো ওকে হারিয়ে ফেলেছি। আর তুমি তো জানো আমি ওর বন্ধুকে পাগলের মতো খুঁজছি। সেসব আমি জানি না, তুই এবার বিয়েটা করে নে। মা, তোমরা সবাই একটা কথা বারবার কেন বলো? আমি তো বলেছি যে আমি মিষ্টিকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। মিষ্টি আমার বউ, আর ওর জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না। আমার কারণে আমি ওকে হারিয়েছি, তাই শাস্তি তো আমাকে পেতেই হবে। আমি যেদিন মিষ্টিকে পাবো সেদিনই বিয়ে করব। কিন্তু মিষ্টি তো আর নেই বাবা, যে নেই তার কথা ভেবে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? মা, আমি আর কিছু বলতে চাই না, যা বলার বলে দিয়েছি। আমি রুমে গেলাম। আমি যেদিন অরু আর মিষ্টিকে পাবো সেদিন বিয়ে করব। তার আগে বিয়ে নিয়ে আমাকে কিছু বলবে না। কিন্তু আদু। প্লিজ মা। পরের দিন ঘুম থেকে উঠে সায়রা ভাবছে, কি করব
কি করে মায়ের চিকিৎসার টাকা জোগাড় করব? বাড়ি থেকে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। এদিকে আদনান অফিস আসে, নিজের অফিসে বসে কাজ করছে। কাজ করতে করতে হঠাৎ একটা ফাইল চোখে পড়ে। ফাইলটা হাতে নিয়ে দেখে উপরে বড় বড় করে লেখা সাইরা জাহান নূর। উনি ফাইলটা খুলে দেখে আর ভাবে, এই সিবিটা কার? এত সুন্দর একটা সিবি, এ কি আমার বিয়ে করতে হবে? এই বলে উনি ম্যানেজারকে ডেকে পাঠায়। ম্যানেজার আসতে আদনান স্যার বলেন, ম্যানেজার, এই সিবিটা কার? স্যার এটা তো ওই মেয়েটার সিবি। কোন মেয়ের কথা বলছেন? স্যার ওই মেয়ে যাকে আপনি কাল অফিস থেকে বার করে দিলেন। হোয়াট? এটা ওই মেয়েটার সিবি? উনি এত সুন্দর নম্বর পেয়েছেন? ওনার এত সুন্দর একটা সিবি দেখলেই অন্য অফিসে ওনার ম্যানেজার বা অন্য কোনো দামি পোস্টে চাকরি পাওয়ার কথা। সেখানে উনি এই অফিসে একজন ক্লার্ক হয়েছিলেন কিভাবে? স্যার আসলে উনি ওনার ফাইল হারিয়ে ফেলেছিলেন, তাই ওনার জোরাজোরিতে আপনার বাবা এই কাজে নিয়োগ করেছিলেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার, আসছি। না, এমন মেয়ের সঙ্গে আমার খারাপ ব্যবহার করা উচিত হয়নি। আমার ওনার কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু ওনাকে কোথায় পাবো? ওনার ফোন নম্বরও তো নেই, কিন্তু যেভাবেই হোক ওনাকে খুঁজে বের করতে হবে। উনি অফিস সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখতে পায় ফুটপাতে দাঁড়িয়ে সেলস করতে। গাড়ি থেকে নেমে সোজা সাইরার কাছে এসে বলেন, মিস সাইরা। এ কি মিস্টার অভদ্র, আপনি এখানে? এখানে কি আমাকে অপমান করতে এসেছেন? আপনি আমাকে ভুল বুঝছেন। এক মিনিট, আপনি কি বললেন এইমাত্র? আপনি আমাকে তুই থেকে আপনি বলছেন? হ্যাঁ বলছি, কারণ আপনি সেই সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন। কি ব্যাপার বলুন তো মিস্টার অভদ্র, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন, কোনো মতলব আছে নাকি? কি বলছেন কি আপনি? আমি তো জাস্ট এমনি বলছি। আসলে আমি আপনার সিবি দেখলাম, আপনি এত দূর পড়েছেন, তবে আপনি সামান্য করে টাকার জন্য আমার অফিসে ক্লার্কের কাজ করেছিলেন কেন? নসিব, নসিবে না থাকলে অমন কাজ কেউ সাত করে করে? আমি আপনার জন্য একটা অফার দিচ্ছি, নেবেন? কি অফার? আপনি আমার অফিসে আবার আসুন। আবার ক্লার্কের কাজের কথা বলছেন? না, অন্য কাজ। অন্য কাজ? অন্য কাজ মানে? আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ। কি করবেন? আপনি আবার যদি ছাড়ি দেন, আবার যদি অপমান করেন? আমি সত্যি সরি, আমি আসলে সেদিন একটু বেশি করে ফেলেছিলাম। আসলে সেদিন আমার মুডটা খারাপ ছিল, আর সেই সময় আপনার ওই কাজ আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আবারও বলছি সরি। আপনি আমার অফিসে জয়েন করুন। ওকে স্যার, আমি করব। মিস্টার অভদ্র থেকে স্যার। সরি, আসলে আমিও আপনাকে বুঝতে পারিনি। ইটস ওকে, কাল আমি অফিসে অপেক্ষা করব মিস সাইরা। ওকে স্যার, আসছি বলে আমি বাড়ি চলে এলাম। এসে মাকে বললাম, সব কথা শুনে মা বললেন, তুই আমাকে কাল এসব বলিসনি কেন? কি করব বলো আম্মু, কাল যদি ওসব বলতাম তুমি টেনশন করতে, তাই বলিনি। ওকে নিজের খেয়াল রাখিস, আর এমন কোনো কাজ করবি না যাতে বস তোর ওপর রেগে যায়। ঠিক আছে আম্মু। পরের দিন অফিস ড্রেস পরে অফিসে যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করছে। এমন সময় রাস্তায় আরিয়ার সঙ্গে দেখা হয়। সাইরাকে দেখে আরিয়া এগিয়ে এসে বলে, সাইরা, তুই এখানে কি করছিস? অফিসের বাসের জন্য অপেক্ষা করছি। অফিসের বাস মানে? তোর না চাকরি? চাকরি যায়নি, আছে। কি বলিস, তাই নাকি? কিন্তু কাল স্যার যে... স্যার আজ ডেকেছে। ও আচ্ছা, ভালো। সেই ক্লার্ক? না। তাহলে? আদনান স্যারের পিএ। কি, তুই স্যারের পিএ? ভাবার বিষয়। এতদিন আমি এই অফিসে আছি, অথচ আমি স্যারের পিএ তো দূর, স্যারের আশেপাশেও থাকতে পারলাম না। কি ভাবছেন ম্যাম? না কিছু না, চল তোকে ড্রপ করে দিই। থ্যাংক ইউ ম্যাম। সাইরা আরিয়ার সঙ্গে অফিস আসে। লিফটের কাছে গিয়ে দুজন দাঁড়িয়ে আছে। লিফটে ঢুকবে এমন সময় কোথা থেকে একটা ছেলে ঝড়ের বেগে এসে ঢুকে যায় লিফটে। তখন আরিয়া রেগে ছেলেটাকে বলে, হে ইউ, আপনি চোখে দেখেন না, ইডিয়েট লোক। প্লিজ 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 ম্যাম, রাগ করবেন না। আসলে আমি খুব তাড়া আছি, এখন এই লিফট মিস করলে আমার সমস্যা হতো। আপনি কোথায় যেতে চান? আসলে এই অফিসের বস আদনান খান আমার আব্বুর বস। আজ আব্বুর শরীর খুব অসুস্থ, তাই আদনান খানের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছে। শুনেছি উনি অফিসে লেট পছন্দ করে না, তাই জলদি জলদি করতে গিয়ে লিফট মিস করতে চায়নি। বুঝলাম।
কথাটা বলতে বলতে লিফট এসে দাঁড়ায় 13 নম্বর ফ্লোরে। তিনজনই লিফট থেকে বেরিয়ে অফিসে ঢোকে। সাইরা সোজা বসের কেবিনে যায়। আরিয়া নিজের কেবিনের দিকে যাচ্ছিল, এমন সময় ছেলেটা বলে ওঠে, এক্সকিউজ মি মিস। আরিয়া, আমার নাম আরিয়া। আপনি আরিয়া ডাকতে পারেন। এই মিস টিস ভালো লাগে না। বুঝলাম, ওকে তাই হবে। তো যেটা বলছিলাম, হ্যাঁ বলুন। বলছি বসের কেবিনটা যদি একটু দেখিয়ে দিতেন। আগে তো বলবেন। সাইরা গেল বসের কেবিনে, আপনিও সঙ্গে চলে যেতে পারতেন। সরি। দাঁড়ান, দেখছি। বলেই একজনকে দেখে তার সঙ্গে ছেলেটাকে পাঠিয়ে দেয়। এদিকে সাইরা গিয়ে বলে, মে আই কামিং স্যার? ইয়াস, আসুন মিস সায়রা জাহান নূর, সাইরা কেবিনে যেতেই আদনান বলে। বসুন। সাইরা একটা চেয়ার টেনে বসতে বসতে আদনানকে উদ্দেশ্য করে বলে, স্যার, একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনি যদি কিছু মনে না করেন, তবে যদি আমার সিভিটা একটু আমাকে দেখাতেন। ওকে, সমস্যা নেই, একটু দাঁড়ান দিচ্ছি। বলেই চেয়ার ছেড়ে কেবিনের দরজার কাছে গিয়ে ফাইলগুলো খুঁজছে। এমন সময় কেবিনের বাইরে ছেলেটা এসে আদনানকে ডাক দিয়ে বলে, বস আসতে পারি? হঠাৎ বাইরে একটা গলার আওয়াজ শুনে আদনান না তাকিয়ে কেবিন থেকেই বলে, মিস নূর, বাইরে কেউ এসেছে? আদনানের আওয়াজ পেয়ে সাইরা পেছনে তাকিয়ে দেখে লিফটের সেই ছেলেটা দাঁড়িয়ে। তাই আদনানকে জবাব দেওয়ার মতো করে বলে, হ্যাঁ স্যার, একটা ছেলে এসেছে, বছর 25-26 হবে। আচ্ছা আচ্ছা, ওনাকে ভিতরে এসে আপনার পাশে বসতে বলুন, আমি আসছি। ওকে স্যার। বলেই দরজার দিকে তাকিয়ে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, ভেতরে ডাকছেন স্যার, আপনি ভিতরে আসুন। সাইরার কথা শুনে ছেলেটা ভেতরে আসতে আসতে বলে, থ্যাংক ইউ মিস। সাইরা, আপনি সাইরা বা নূর বলতে পারেন। থ্যাংক ইউ মিস। ছেলেটা এসে সাইরার পাশে বসে। আদনান এসে চেয়ারে বসতে বসতে ছেলেটির ওপরে চোখ যায়। আদনান ছেলেটাকে এক নজর দেখেই সাইরাকে ফাইল দিতে দিতে বলে, এই নিন মিস নূর আপনার ফাইল। আর হ্যাঁ, আজ থেকে আপনি আমার পার্সোনাল সেক্রেটারি। আপনি আপনার কাজ দেখে নিন। ম্যানেজার, ম্যানেজার। ম্যানেজার এসে বসের সামনে দাঁড়িয়ে বলে, স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ। হ্যাঁ স্যার বলুন। মিস নূরকে গিয়ে ওনার কাজ বুঝিয়ে দিন। আজ থেকে উনি আমার সেক্রেটারি, আর একজন সেক্রেটারি কি কাজ সেটা ওনাকে ভালোভাবে বুঝিয়ে দেন, যেন সমস্যা না হয়। ওকে স্যার, তাই করছি। নূর চলো, তোমার কাজ বুঝিয়ে দিই। ওকে স্যার, চলুন। সাইরা ও ম্যানেজারের কেবিন থেকে চলে আসে। এবার আদনান ছেলেটার কাছে এগিয়ে এসে বলে, তুই এখানে? তোকে আমার অফিসের ঠিকানা কে দিল? কেউ দেয়নি, আমি একাই এসেছি। কিন্তু কেন? কারণ আমি সামিউলের ছেলে। তোর না মানে আপনার অফিসের একজন এমপ্লয়। কি? তুই সামিউল আঙ্কেলের ছেলে? আঙ্কেল আজ দুদিন আসেনি কেন? আব্বুর শরীর আজ দুদিন ভালো না, তাই আজ আপনার কাছে এসেছি, যদি আমি এই কদিন আব্বুর হয়ে কাজ করতে পারি। ছেলেটার কথা শুনে আদনান রেগে গিয়ে ছেলেটাকে বলে, ওই তোর কি হয়েছে? হ্যাঁ, তখন থেকে আপনি আপনি করছিস। আমি তোর বেস্ট ফ্রেন্ড। কিন্তু এটা তো অফিস। অফিস হোক বা অন্য কিছু, তুই কখনোই আমাকে আপনি বা স্যার বলে ডাকবি না। আজ থেকে তুই আমার সঙ্গে কাজ করবি। আঙ্কেলের কি হয়েছে? আব্বুর একটা কিডনি নষ্ট হয়েছে। কি বলছিস? হসপিটালে ভর্তি করেছিস? কি করে করব, আমার কাছে তো টাকা। বুঝেছি, দাঁড়া দেখছি। বলে ড্রয়ার খুলে 5 লাখ টাকা নিয়ে যেই না ছেলেটার হাতে দিতে যাবে, তখনই সেখানে কোথা থেকে আরিয়া এসে বলে, আসবো স্যার? কিছু বলবেন মিস আরিয়া? আপনি এত টাকা একসঙ্গে কি করবেন? আদনান আরিয়ার এমন প্রশ্ন শুনে বলে, আমি আমার টাকা কি করব সেটা নিশ্চয়ই আপনাকে বলতে বাধ্য নই মিস আরিয়া। না মানে স্যার। আপনি আমাকে জ্ঞান না দিলে খুশি হব। নাও লিভ মাই রুম। স্যার আসলে আমি। বললাম না, যান। ওকে স্যার। আরিয়া কিছু না বলেই নিজের কেবিনে যায়। আরিয়ার মুড খারাপ দেখে সাইরা আরিয়ানের কাছে গিয়ে বলে, আরিয়া ম্যাম, আসতে পারি? সাইরা তুই এখন যা, আমার মাথা গরম আছে। কি বলতে কি বলে ফেলি। কি হয়েছে? কিছু না বললাম তো। প্লিজ ম্যাম, বলুন না। আমাদের সঙ্গে লিফটে যে ছেলে এলো না,
ওই ছেলেটা কি আমাদের বস একসঙ্গে অনেক টাকা দিচ্ছে, আমি বাধা দিতে গেলে স্যার আমাকেই বকা দেয়। কি বলছেন ম্যাম? আমি ঠিকই বলছি। আচ্ছা তুই বল, যে কোম্পানিতে এতদিন আছি সেই কোম্পানির ভালো মন্দ দেখার কি দায়িত্ব নেই আমাদের? অবশ্যই আছে, কিন্তু স্যার এরকম করলো কেন? নতুন মানুষ অফিসে আসতে না আসতে এতগুলো টাকা দেওয়া কেমন দেখায় না? এখন এটা স্যারকে বোঝাবে কি? ওইদিকে হঠাৎ আদনানের ফোনে ফোন আসে। আদনান ফোন হাতে নিয়ে দেখে তার মা কল দিয়েছে। আদনান তার মায়ের ফোন দেখে ফোনটা রিসিভ করে বলে, মা বলো, কিছু বলবে? অফিসে কি হচ্ছে? মা, এটা আমার অফিস, এখানে এমন কিছু হবে না যেটা বাসায় এফেক্ট করবে। দেখিস, যা করবি ভেবে করবি। হ্যাঁ মা। আচ্ছা রাখছি, অনেক কাজ জমা হয়ে পড়ে আছে, একটু পর একটা মিটিং করতে হবে। ওকে আব্বু, রাখছি। আদনান ফোন রেখে ছেলেটাকে বলে, অঙ্কুর টাকা নিয়ে যায় এখন, আগে আঙ্কেলকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আয়, তারপর কাজ করবি। আর আমি উঠি, আজ আমার কাজ আছে। ওকে ভাই। বলেই অঙ্কুর টাকা নিয়ে চলে যায়। আদনান এসে সায়রাকে বলে, মিস নূর, আপনি শিডিউল চেক করেছেন? জি স্যার, 11টায় মিটিং আছে জেকে কোম্পানির সাথে। ওকে, ফাইলগুলো চেক করে গাড়ি বের করুন, আমি আসছি। ওকে স্যার, রেডি করছি। সায়রা কেবিনে বসে ফাইলগুলো চেক করছিল। এমন সময় আরি এসে বলে, সাইরা, হ্যাঁ ম্যাম, কিছু বলবেন? কি করছিস? ম্যাম, স্যারের একটা মিটিং আছে জেকে কোম্পানির সাথে, ওই ফাইলগুলি স্যার চেক করতে বলে গেলেন। আচ্ছা একটা কথা, কি কথা ম্যাম? ওই ছেলেটার কি খবর? দেখলাম ছেলেটা কাগজে মরা একটা খাম নিয়ে চলে গেল। আচ্ছা বুঝলাম, ঠিক আছে তুই কাজ কর, আমি আসছি, আমারও কাজ আছে। ওকে ম্যাম। আরিয়া চলে যায়। সায়রা ফাইলগুলো চেক করে আধা ঘন্টার মধ্যে সব ঠিক করে আদনানের কেবিনে গিয়ে বলে, স্যার আসবো? মিস নূর, ফাইল ঠিক করেছেন? জি স্যার, হয়েছে, গাড়িও রেডি। ওকে, আপনি যান, আমি আসছি। ওকে স্যার। সায়রা গাড়িতে গিয়ে বসে। একটু পর আদনান এসে গাড়িতে ওঠে। আদনানকে দেখে সায়রা বলে, স্যার এসেছেন? হ্যাঁ, আপনি গাড়ি চালাতে পারেন? পারি তো স্যার। ওকে, তাহলে আপনি গাড়ি চালান। আমি? হ্যাঁ, আজ আমি গাড়ি চালাতে চাই না। ওকে স্যার। সায়রা গাড়ি চালিয়ে নিয়ে যায়। মিটিং শেষে আসছিল এমন সময় সায়রার ফোন বাজে। ফোন লাউড স্পিকারে দিয়ে সামনে রাখতেই ডক্টর বলে, মিস সায়রা জাহান নূর বলছেন? জি স্যার, আমি নূর বলছি। কি হয়েছে ডক্টর সাহেব, আপনি এখন কল করছেন? হ্যাঁ, আন্টিকে নিয়ে হাসপাতালে এসেছে আপনার বন্ধু। কি বলছেন ডক্টর সাহেব? আমি ঠিকই বলছি। আর হ্যাঁ, আপনি জলদি হাসপাতালে আসুন। ওকে, আমি এক্ষুনি আসছি। বলেই ফোন রেখে সায়রা আদনানের দিকে তাকায়। আদনান সব শুনেছে, তাই সায়রা আদনানের দিকে তাকাতেই আদনান বলে, সমস্যা নেই, আপনি গাড়ি ঘুরান। আপনি কি অফিস ছেড়ে দিয়ে? সায়রা আর কিছু বলবে তার আগেই আদনান বলে, নো কমেন্টস। ওকে স্যার। প্রায় 2 ঘন্টা পর হাসপাতালে পৌঁছায়। ডক্টর সায়রাকে দেখে এগিয়ে আসে। আদনান দেখে ডক্টরের বয়স খুব বেশি না, বছর 30-এর হবে। সুদর্শন সুপুরুষ। ডক্টর সায়রার কাছে এসে বলে, আপনি এসে গেছেন? আসুন, আপনার মা ওই কেবিনে আছে, 203 নম্বর রুমে। থ্যাংক ইউ ডক্টর সাহেব। সায়রা তার মায়ের রুমে যায়। আদনান ডক্টরকে বলে, ডক্টর সাহেব। কিছু বলবেন মিস্টার? বলছি, আপনি স্যারের কাছে নেন, ওনার মায়ের কি হয়েছে? ওনার মায়ের ব্রেন টিউমার হয়েছে, আর অন্যদিকে কিডনি একটা নষ্টের পর্যায়ে। জলদি অপারেশন করতে না পারলে জানি না কি হবে। আদনান ডক্টরের সব কথা শুনে সব শুনে ঠিক করে। ডক্টর সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আপনি কি বলছেন? আর আপনি বা কে? আমি স্যারের বস, আপনি সব ব্যবস্থা করুন, অপারেশনের যা যা খরচ সব আমি করব। কিন্তু এটা ঠিক দেখায় না। ভুল গেছে, কিছু ভুল নেই, আপনি সব ব্যবস্থা করুন। ওইদিকে সায়রা কেবিনে ঢুকেই দেখে তার মা শুয়ে আছে, কোনো কথা বলছে না। সায়রা গিয়ে তার মায়ের মাথার কাছে বসে। সায়রাকে দেখে তার মা বলে, সায়রা মামনি, আম্মু কি বলবে বলো না? বলছি এবার তো বিয়েটা কর, তোকে একটা হিল্লে করে মরলে তবেই শান্তি আমার। চুপ করবে তুমি, আমি এসব করতে চাই না। আমি সব জানি, চিন্তা করিস না, তুই শুধু বিয়ের জন্য হ্যাঁ বলে দে।
এসব সম্ভব নয় আম্মু। তুমি আমাকে জোর করতে পারো না। ওকে, দেখছি। সায়রা বসে আছে। এমন সময় ডক্টর এসে বলে, সায়রা, তোমার মায়ের অপারেশনের ব্যবস্থা করেছি। না বলবে না, তবে তোমার মা যা চায় তাই হবে, না হলে ওনাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। ওকে আম্মু, যেমন বলবে তাই করব। শুধু আপনি আমার আম্মুকে ঠিক করে দিন ডক্টর সাহেব। ডক্টর সায়রার সঙ্গে কথা বলে অপারেশনের ব্যবস্থা করে। অপারেশন কেবিনে যাওয়ার আগে তার মা বলে, সায়রা, তুই আমাকে কথা দিবি তুই আমার অপারেশনের আগেই বিয়ে করবি? সায়রা তার মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। কি করবে বুঝতে পারে না। সে তার মায়ের কথা রাখতে বলে, ওকে আম্মু, তাই হবে। তোমার কথা মতো আমি বিয়ে করব, কিন্তু তুমি অপারেশন করার জন্য রেডি হও। আগে বিয়ের জন্য রেডি হয়, তবেই অপারেশন করব। ওকে, তাই হবে। একটু ওয়েট, আমি আসছি। বলেই কেবিনের বাইরে আসতেই আদনানের সঙ্গে দেখা। আদনানকে দেখেই সায়রা আদনানের হাত ধরে তার মায়ের কাছে গিয়ে পড়ে, আম্মু, এই আমার বয়ফ্রেন্ড, আমি ওকে বিয়ে করব। সায়রার মুখে এসব শুনে আদনান অবাক হয়। সে কিছু বলতে যাবে তার আগে সায়রা চোখের ইশারায় বাধা দিয়ে বলে, আমার আম্মু, আম্মু, ও আদনান আমার বয়ফ্রেন্ড। আদনান কি বলবে বুঝতে পারে না। আদনান সায়রার মায়ের শারীরিক অবস্থা দেখে কিন্তু মুখ দেখতে পায় না, আর কিছু বলে না। আদনান ও সায়রার কথাই সম্মতি দিয়ে সায়রার মায়ের হাতে হাত রেখে বলে, আন্টি, আমি নূরকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। আপনি অপারেশনের জন্য রাজি হয়ে যান। আমি অপারেশন করবই, তবে তার আগে তুমি আমার মেয়েকে এখনই বিয়ে করো। আন্টি, আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর। আমি জানি না এই অপারেশনের পর বেঁচে ফিরবো কিনা, তবে আমি চাই আমার কিছু হওয়ার আগে আমি আমার মেয়ের একটা পরিবার দিয়ে যেতে চাই, যেখানে মেয়েটা ভালো থাকবে। কিন্তু আন্টি, সায়রার মায়ের কথা রাখতে বাধ্য হয়ে আদনান বিয়ে করতে রাজি হয়। এমনিতেই আদনান ভাবে তার আম্মুও বিয়ে করে মাথা খারাপ করছে। এখন যদি এই বিয়ের কথা শুনে কিছুদিন বিয়ের কথা মাথা থেকে বেরিয়ে যাবে, এই ভেবে আদনান সায়রাকে বলে, সাইরা, আমার তোমার সঙ্গে কথা আছে, একটু বাইরে আসবে? হ্যাঁ, চলে যাচ্ছি। দুজনে বাইরে এসে দাঁড়ায়। সায়রা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আদনানের দিকে তাকিয়ে আছে। আদনান নীরবতা ভেঙে সায়রাকে বলে, বিষ্ণু, এসব কি? স্যার, সবই তো দেখলেন, প্লিজ আমাকে সাহায্য করুন। সবই তো বুঝতে পারছি, ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করতে পারি, তবে একটা শর্তে। সায়রা আদনানের কথা শুনে অবাক হয়ে বলে, কি শর্ত স্যার? দেখুন, আমাকেও আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি বিয়ে করতে রাজি না। আর দ্বিতীয়ত আচ্ছা, ওসব ছাড়ুন। আমার কথা হচ্ছে, আমি বিয়ে করব, তবে সেটা কাগজে কলমে। সবার সামনে আমরা শাদীশুদা থাকবো, তবে আমরা চুক্তির বিয়ে করব 6 মাসের জন্য। 6 মাস পর আমরা ডিভোর্স নিয়ে নেব। যদি রাজি থাকেন বলুন। সায়রা আদনানের কথা শুনে একটু অবাক হয়, কিন্তু মেনেও নেয়, কারণ সেই তো বিয়েটা তার মায়ের কথা ভেবে করছে। তাই সব ভেবে চিনতে সায়রাও বিয়েতে মত দেয়। কাজী ডেকে হসপিটালের সবাইকে রেখে সায়রার মায়ের সামনে সায়রাও আদনানের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর অপারেশন করে। প্রায় 6 ঘন্টা পর অপারেশন শেষ করে বের হয় ডক্টর। ডক্টরকে দেখে সায়রা বলে, ডক্টর সাহেব, আমার আম্মু কেমন আছেন? অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন ওনার জ্ঞান ফেরার অপেক্ষা। উনি যতক্ষণ না জ্ঞানে আসছে ততক্ষণ কিচ্ছু বলা যাচ্ছে না। যদি 3 ঘন্টার মধ্যে জ্ঞান না আসে তাহলে উনি কোমায় চলে যেতে পারে। কি বলছেন ডক্টর? এ হতে পারে না। ডক্টরের কথা শুনে সায়রা শকড হয়ে যায়। আদনান সায়রাকে সান্ত্বনা দেয়। সারা রাত দুজনে হসপিটালে কাটায়। সায়রার আম্মুর জ্ঞান আসে না, উনি কোমায় চলে গেছে। এদিকে আদনান সায়রাকে শান্ত করার জন্য নিজের সঙ্গে বাসায় নিয়ে আসে। আদনানকে একটা মেয়ের সঙ্গে দেখে আদনানের মা অবাক হয়ে বলে, আদনান বাবা, এই মেয়েটা কে? মা, ও সাইরা জাহান নূর, তোমার ছেলের বউ। বউ মানে? এসব তুই কি বলছিস? মা, তুমি এতদিন আমার বিয়ের কথা বলে বলে আমার মাথা খারাপ করেছিলে, তাই ওকে বিয়ে করে তোমার বৌমার শখ পূরণ করে দিলাম। আর আমাকে এই বিয়ে নিয়ে কিছু বলবে না আর। তাহলে তোর মা, আমি পুরনো কথা শুনতে চাই না। তুমি যেটা চেয়েছিলে সেটা দিয়ে দিয়েছি, তাই এ নিয়ে আর কিছু শুনতে চাই না। কথাটা শেষ করে যেতে নিলে আদনানের মা বলে ওঠে, কোথায় যাচ্ছিস? নতুন বউ রেখে বউ নিয়ে নিজের রুমে যা।
আমি একটু পর আসছি। বিয়ে করেছিস কেউ তো জানে না, সবাইকে জানাতে হবে। ওকে ফ্রেশ করে নিয়ে আয়, আমি নিচে সব ব্যবস্থা করে রাখছি। আদনান আর কথা না বাড়িয়ে সায়রার দিকে তাকিয়ে বলে। আসুন আমার সঙ্গে। সায়রা আদনানের সঙ্গে তার রুমে যায়। রুমে ঢুকেই সায়রা শক। তার মনে হচ্ছে কোনো প্রাসাদে ঢুকছে। এত বড় রুম, সে তো এসব কখনোই কল্পনাতেও ভাবেনি। সায়রা চারদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। হঠাৎ আদনান বলে ওঠে, ওইদিকে ওয়াশরুম আছে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য শাড়ির ব্যবস্থা করছি। বলেই আদনান তার মায়ের কাছে এসে বলে, আম্মু আছো? কিছু বলবি? মা, ওকে তো এমনি নিয়ে এসেছি, ওর পোশাক নাই, যদি একটা শাড়ি। ওকে দেখছি। বলেই নিজের ওয়ার্ড্রপ থেকে একটা লাল রঙের শাড়ি, পেটিকোট ও ব্লাউজ নিয়ে আদনানের হাতে দিয়ে বলে, এগুলো নিয়ে যা, দেখ ওর হয় কিনা। ওকে মা। আদনান শাড়ি পেটিকোট নিয়ে রুম এসে ওয়াশরুমের কাছে গিয়ে সায়রাকে ডেকে বলে, এই নিন শাড়ি, দেখুন হয় কিনা, বিকেলে আমি শপিং করে দেব, এখন এটা নিয়ে কোনো রকম এই মুহূর্তে সামলে নিন। ওকে দিন, সমস্যা নেই। বলেই ওয়াশরুমের দরজা খুলে আদনানের কাছ থেকে শাড়ি নিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসে। আদনান এর চোখ না চাইতেও সায়রার দিকে তাকায়। চোখ সরাতে পারছে না, কোনো রকমে চোখ সরিয়ে নিয়ে বলে, এটা কেমন শাড়ি পরেছেন? আসলে আমি কখনো শাড়ি পরিনি, তাই কিভাবে কি পরতে হয় জানি না। ও, তাহলে এখন উপায়? এইভাবে কেউ শাড়ি পরে? এখন এভাবে বাইরে গেলে সবাই হা হয়ে দেখবে সবাই। আমি তো কিছু বুঝতে পারছি না। এমন সময় আদনানের মা এসে বলে, আমি পরিয়ে দিচ্ছি। আমার সামনে এসে দাঁড়াও মেয়ে, নাম যেন কি বলছিলে? সাইরা জাহান্নুর, আপনি আমাকে নূর বলতে পারেন। আচ্ছা বুঝলাম, আমি পরিয়ে দিচ্ছি, এরপর থেকে নিচে নিচে পড়বে, ভালো করে দেখে নাও। বলেই ধরে ধরে শাড়ি পরিয়ে দেয় আদনানের মা। তারপর আদনানকে উদ্দেশ্য করে বলে, আব্বু, আমার একটা জরুরি কাজ আছে, তুই ওকে নিয়ে আয়। ওকে মা, আসছি। সায়রা আয়নার সামনে গিয়ে চুল ছাড়ছে। আদনানের একটা কল আসতেই ব্যালকনিতে যায়। ওইদিকে আদনানের মা রুমে গিয়ে একটা নম্বরে কল করে। এমন সময় ফোনের উপাস থেকে কল রিসিভ হতে আদনানের মা বলে ওঠে, অরু, তোর ভাইয়া বিয়ে করে বউ নিয়ে এসেছে, তুই কি এখনো বাসায় আসবি না? আর কত রাগ করে থাকবি? আমরা তো মিষ্টিকে হারিয়ে ফেলেছি, তোকেও কি এভাবে হারাতে হবে? মা হয়ে আর কত দূরে রাখবো? আমি ফিরে আসছি মা, আমি ফিরে আসছি। আর দূরে নয়, আমি আমার মায়ের কাছেই আসছি। ভাইয়াকে কিচ্ছু বলবে না, ওদের রিসেপশনে আমার উপহার ভাইয়ার জন্য অপেক্ষা করছে। আয় মা, আর পারছি না মেয়েকে না দেখে থাকতে। মেয়ের কাছে কল কেটে এবার মেয়ের বাবাকে কল করে সব বলে। সব শুনে মেয়ের বাবা বলেন, কি বলছো বেগম সাহেবা, আমাদের ছেলে শেষ পর্যন্ত বিয়ে করলো? হ্যাঁ, আজ রিসেপশন রেখেছি। আপনি নাই তাও, আপনি কি রাগ করলেন? না বেগম সাহেবা, রাগ করবো কেন? তুমি যখন কিছু করছো ভেবেই নিশ্চয় করছো। থ্যাংক ইউ আদুর আব্বু। আমি আর কয়েক মাস পর আসছি। আচ্ছা, আমি এখন রাখছি, অনেক কাজ আছে, সব কাজ শেষ করতে হবে সন্ধ্যার আগে। ওকে বেগম সাহেবা। কয়েক ঘন্টার মধ্যেই আদনানের মা খুব সুন্দরভাবেই রিসেপশনের ব্যবস্থা করল। দুজনকে পার্লারের লোক এসে সাজিয়ে গেছে। মেহমানরা সায়রাকে দেখে খুবই প্রশংসা করল। মুখ দেখে উপহার দিয়ে গেল। অফিসের অনেকে এসেছে, ম্যানেজার আরিয়া, এমনকি আদনানের ওই বন্ধু অঙ্কুরও এসেছে। আরিয়া আদনানও সায়রার কাছে গিয়ে বলে, কংগ্রেচুলেশন স্যার অ্যান্ড ম্যাডাম। সায়রা, এখন তুই তো সরি, আপনি তো এখন আমাদের ম্যাম হয়ে গেলেন। আমাকে আপনি বলতে হবে না ম্যাম, আমি সেই এমপ্লয়ি আছি। আপনি যেভাবে আমাকে নাম ধরতেন সেইভাবে নাম ধরে ডাকবেন, আর তুই বলবেন। তাই বললে কি হয়? এখন এটাই বাস্তব, আপনি আমার ম্যাম। স্যার মানবে না আপনার নাম ধরে ডাকি বা তুই বলি? ওদের কথা শুনে আদনান ওদের মাঝে বলে, এখানে আমার কিছু বলার নাই, আপনারা কাকে কি বলে ডাকবেন, তাই আপনাদের মাঝে আমাকে জড়াবেন না। ওদের কথার মাঝে আদনান দেখে তার মা আসছে। হঠাৎ করে আদনান তার মাকে বলল, মা, একটা কথা বলি,
কি কথা? তুমি রিসেপশনে সবাইকে ডেকেছো, বনুকে কিছু বলনি? বনু কি ফিরে আসবে না মা? আমি মানছি আমার জন্য ওর কাছের বন্ধুকে হারিয়েছে, তাই বলে আর কতদিন দূরে সরে থাকবে মা? ও তোর সামনেই আছে, খুঁজে দেখ। এবারে বোনকে যদি খুঁজে না বের করতে পারিস তবে ও আর কখনোই ফিরে আসবে না। ওকে তোর কাছে এনে দিয়েছি, এবার ওকে খুঁজে কাছে ধরে রাখার দায়িত্ব তোর। আদনানের মায়ের কথা শুনে আদনান অবাক হয়। আদনান শখ হয়ে তার মায়ের দিকে চেয়ে বসার চারদিকে তাকায়। চারদিকে খুঁজে এমন কাউকে পেল না যাকে দেখে তার মনে হয় সে তার বোন। হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই আদনান কেঁপে ওঠে, এসে চিৎকার করে বলে, ওরু, ওর দ্বারা বলছি, আর আমাকে ছেড়ে যাস না বনু, আমাকে ক্ষমা কর বনু। তুই আমার এত কাছে ছিলি, অথচ তোকে চিনতে পারিনি। তুই এতটা রাগ করেছিস আমার উপর, আর কখনো তোকে হারিয়ে যেতে দেব না বনু। ভাইয়া, তুমি কি করে বুঝলে আমি তোমার ওরু? বুঝতাম না, তোর জন্য বুঝেছি। সেটাই তো জানতে চাই, কি করে বুঝলে? আজ মেহমান হিসেবে তোর আসা আর অফিসের ঘটনা। অফিস? হ্যাঁ, অফিস। কাল যখন আমি আমার বন্ধুকে টাকা দিচ্ছিলাম তখন তুই আমাকে বাধা দিয়েছিলে। বাড়ির লোক ছাড়া কি কারো অধিকার থাকে মালিককে এসে বলবে টাকা কেন দিচ্ছি? সত্যি ভাইয়া, তুমি খুবই ইন্টেলিজেন্ট, না হলে কি আর তুমি অফিসে বসতে? এখন বল, কেন এতদিন আমার থেকে পালাই পালাই করেছিস? তোমার উপর রাগ থেকে। তোমার জন্য আমি আমার ফ্রেন্ডকে হারিয়েছি। আর আমাকে কষ্ট দিয়ে যাস না বনু। আর তোর সঙ্গে কথা আছে, একটু আমার রুমে আসবি? ওকে ভাইয়া। রিসেপশন শেষে সায়রা আদনানের রুমে বসে মেকআপ ক্লিন করছে। এমন সময় আরও আসে। অরু দেখে সায়রা বলে, আরে ম্যাম আসুন। আপনার কি? কারেকশন, আমি বলছি আমাকে আপনি আগে করবেন না, যেভাবে আগে নাম ধরে বলতেন সেইভাবে বলবেন। বলতে পারি, তবে আমারও একটা কথা রাখতে হবে। কি কথা ম্যাম? দেখো নূর, এখন আমাদের রিশতা আলাদা জায়গায় এসেছে। এখন তুমি আমার ভাবি, আমি তোমার ননদ, তাই এই ম্যাম বাদ দিলে তুই বা নাম ধরা ঠিক হবে না। আমরা যদি মেনে নিই তাহলে কার কি বলার আছে? কিন্তু সেটা কি করে হয়? ম্যাম, তুমি যদি ম্যাম বলো তবে আমিও নাম ধরবো না। দেখো, তোমাকে আমি ভাবি মেনে নিলাম, তবে একটা কথা, আমি তোমাকে হয়তো বন্ধুর জায়গায় বসাতে পারবো না। সমস্যা নেই আপু, তুমি আমাকে ভাবি মেনেছ, এটাই অনেক। তবে একটা প্রশ্ন করতে পারি আপু? কি প্রশ্ন শুনি? তুমি এই বাসার মেয়ে হয়ে অফিসে সামান্য এমপ্লয় হয়েছিলে কেন? সেটা একটা কারণ আছে, তবে সেটা এখন বলবো না, সময় হলেই জানতে পারবে। এখন রেস্ট নাও, ভাইয়া এসে পড়বে। বলেই অরু চলে যায়। সায়রা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বাইরে আসে। বাইরে এসে দেখে আদনান খাটে বসে ল্যাপটপে কাজ করছে। সায়রা বাইরে আসতেই আদনান বলে, মিস নূর, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি সোফায় বসে কাজ করে নেব। আরে না, সমস্যা নাই, আমি সোফায় ঘুমিয়ে যাব, আমার জন্য আপনার ডিস্টার্ব হলো। না, কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। সারাদিন দখল গেছে, আপনি রেস্ট নিন। বলেই আদনান ল্যাপটপ নিয়ে সোফায় বসে। সায়রা খাটে গিয়ে ঘুমিয়ে যায়। অরু শুয়ে আছে। এমন সময় তার মা তার কাছে গিয়ে বলে, ওরু, তুই কি ঘুমালি? না মা, কেন, কিছু বলবে? বলতে এলাম। মা বলো। বলছি, আমি তোর সঙ্গে থাকি, কতদিন পর তুই বাসায় এলি। বাসায় আসার পর তো তোর সঙ্গে কথাও হলো না। তাহলে ভালোই হলো, আমি তোমার কোলেই মাথা রেখে ঘুমাবো। তুমি মাথায় হাত বুলিয়ে দাও। আচ্ছা, মাথায় হাত বুলিয়ে দে। বলেই আদনানের মা অরুর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়। এদিকে সায়রা শুয়ে শুয়ে কান্না করছে। কান্নার আওয়াজ শুনে আদনান অবাক হয়ে বিছানায় তাকায়। দেখে সায়রা কান্না করছে। আদনান খাটের কাছে গিয়ে বলে, এক্সকিউজ মি মিস নূর, কি হয়েছে আপনার? এত রাতে না ঘুমিয়ে কাঁদছেন কেন? সায়রা আচানক আদনানকে সামনে দেখে অবাক হয়। কোনো রকমে নিজেকে আটকাতে চাইছে, কিন্তু পারছে না, বারবার ফুপিয়ে উঠছে। তখন আদনান আবারও বলে, কি হলো বলুন, কান্না করছেন কেন? আসলে আম্মুর কথা খুব মনে পড়েছে। আম্মুর কিছু হলে আমার কি হবে স্যার? কিছু হবে না, আন্টি ঠিক হয়ে যাবে, একটু সময় দিন। এখন ঘুমান, অনেক রাত হলো। বলেই আদনান ল্যাপটপ গুছিয়ে টেবিলে রেখে লাইট অফ করে সোফায় ঘুমিয়ে যায়। সকালে অরু এসে ডাকে, ভাবি, ভাবি,
দরজা খুলো, আম্মু ডাকছে। কয়েকবার ডাকার পর সায়রার ঘুম ভাঙে। সায়রা উঠে আগে ভাগে আদনানকে ডেকে তোলে। সায়রার আওয়াজ পেয়ে আদনান চোখ ডলতে ডলতে সায়রাকে বলে, কি হলো মিস নূর, এভাবে ডাকছেন কেন? আরে উঠুন, ওর আপু এসে গেছে, ডাকছে। আপু যদি আপনাকে সোফায় দেখে কি ভাববে? ও আচ্ছা, আপনি যান, দরজা খুলুন, আমি বিছানায় যাচ্ছি। সায়রা দরজা খুলে আদনান ততক্ষণে বিছানায় গিয়ে ঘুমিয়ে যায়। অরু রুমে ঢুকতে ঢুকতে সায়রাকে বলে, ঘুম হলো তোমার? আম্মু ডাকছে। আসছি আপু। ভাইয়া এখনো শুয়ে আছে, ভাইয়াকে উঠাও। হ্যাঁ, আমি ওনাকে উঠিয়ে নিয়ে আসছি। ভাবি একদম ফ্রেশ হয়ে আসবে। হ্যাঁ আপু, তাই করব। অফিস যেতে হবে তো। অফিস কোথা থেকে আসছে? নতুন বিয়ে হয়েছে, এখন কিছুদিন অফিস থেকে ছুটি নাও। আরে না আপু, বিয়ে তো হঠাৎই হয়ে গিয়েছে, এর জন্য ছুটি নেওয়ার কি আছে? সেটা আম্মু ভালো বলতে পারবে। তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আম্মু যা বলবে তাই হবে। আচ্ছা, আসছি। অরু চলে যায়। সায়রা আদনানকে উঠতে বলে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে একটা শিফনের শাড়ি পরে নিচে আসে। আদনানও ফ্রেশ হয়ে নিচে আসতেই তার মা বলে, আদু, হ্যাঁ মা বলো। তুই আজ কি অফিসে যাবি? এটা কেমন প্রশ্ন মা? বিয়ে করেছি বলে এটা নয় যে আমি বিয়ের জন্য বাসায় বসে থাকবো। কটা দিন থাকবি না বাসায়? না থাকবো না, এমনকি সাইডও অফিসে যাবে। মিথ্যে বাসায় থেকে লাভ নেই। তাছাড়া বাসায় থাকলে ও ওর মাকে নিয়ে টেনশন করবে, সেটা আমার ভালো লাগবে না। হ্যাঁ মা, আমি অফিস যেতে চাই। কি আর করার, মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। ওরু তুই? হ্যাঁ, আমিও অফিস যাব মা। এতদিন পর তুই বাসায় এলি, আমার সঙ্গে সময় না কাটিয়ে অফিসে চলে যাবি? আচ্ছা, আমি না হয় 2 দিন পর যাব এবং ভাবিকেও আমাদের সঙ্গে রাখবো। এই না না, সাইডা বাসায় থাকলে আমার সমস্যা হবে। অবশ্যই আমি একা একা কি করে এসব সামলাবো? আম্মু, তোমার ছেলে নাকি বিয়ে করবে না। এখন দেখো, তোমার ছেলে বউ ছাড়া এক পাও চলতে পারছে না। তুই একটু বেশি বুঝেছিস, যা ভাগ। আর তুমি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও, গিয়ে রেডি হও, দুজনে একসঙ্গে অফিসে যাব। ওকে, আসছি। সায়রা শাওয়ার নিয়ে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আদনান রুমে এসে দেখে সায়রা রেডি। আদনান বলে, আপনি রেডি? জি স্যার, আমি রেডি। এবার আপনিও ফ্রেশ হয়ে নিন, অনেক লেট হচ্ছে। প্রায় 20 মিনিট পর রেডি হয়ে নিচে আসে সায়রা ও আদনান। অরু তাদেরকে দেখে বলে, ভাইয়া, একটা কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? অফিসে যখন যাচ্ছ তখন আমার ডেস্কটাকে কতগুলো ফাইল আছে ওগুলো শেষ করতে হবে। আম্মু তো আমাকে অফিস যেতে দিচ্ছে না, তাই আমার ফাইলগুলো যদি বাসায় পাঠিয়ে দিতে তবে কাজগুলো এগিয়ে রাখতাম। আচ্ছা, আমি দেখছি, এখন যাই। হ্যাঁ, যাও ভাইয়া। আদনান ও সায়রা অফিস চলে যায়। এদিকে অরু রুমে যেতেই দেখে তার ফোন বাজছে। অরু ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার থেকে ফোন এসেছে। ফোন ধরতে ধরতে কল কেটে যায়। এবার রিং হওয়ার সঙ্গে সঙ্গে অরু কল রিসিভ করতেই অপর প্রান্তের মানুষ বলে, ম্যাম, আপনার বন্ধুর একটা খোঁজ পেয়েছি। তাই নাকি? কি পেয়েছো? ম্যাম, আপনার বন্ধু অনেকদিন আমেরিকা ছিল ওনার মায়ের চিকিৎসার জন্য, উনি এখন ইন্ডিয়ায় আছেন। মিষ্টি এখন ইন্ডিয়ায় আছে? কোথায় আছে? কোনো খবর পেয়েছো? না পাইনি, তবে শীঘ্রই ওনাকে খুঁজে বের করব। জলদি করো, আমার ওকে খুঁজে বার করতে হবে। আমি খোঁজ নিচ্ছি ম্যাম। বলেই ফোন রেখে অরু চিন্তায় পড়ে যায়। সে মনে মনে বলে, এটা কি হলো? এখন আমি যদি মিষ্টিকে খুঁজে পাই তাহলে মিষ্টিকে মুখ দেখাবো কি করে? যেই মেয়েটাকে খুঁজে পেতে এতদিন অপেক্ষা করলাম, যাকে বাবার আশায় ভাইয়ার সঙ্গে যোগাযোগ রাখিনি, সেই মেয়েটা যখন ফিরে এসে জানবে ভাইয়া অন্য কাউকে বিয়ে করেছে, তখন সেটা কিভাবে মেনে নেবে? আর ভাইয়াই বা কেন এমন করলো? এতদিন তো ভাইয়া মিষ্টির অপেক্ষা করছিল, তাহলে আজ কি এমন হলো যে ভাইয়া সাইরাকে বিয়ে করলো? না, এই হতে পারে না। তুই আমাকে ক্ষমা করে দে মিষ্টি। আমি তোর ভালোবাসার মানুষকে তোর জন্য ধরে রাখতে পারলাম না। আমি তোর বন্ধু হওয়ার যোগ্য না। ওইদিকে আদনান কেবিনে ঢুকতে ঢুকতে সায়রাকে বলে, মিস নূর, ইয়েস স্যার। কেবিনে যাওয়ার আগে আমার জন্য এক কাপ কফি দিয়ে যাবেন। আদনান কেবিনে ঢুকতেই অঙ্কুর এসে বলে, আদৌ আসবো? আরে অঙ্কুর, তুই ভিতরে বস। আজ অফিসে এলি যে? কেন, আজ কি এমন আছে যে অফিসে আসতে প্রবলেম? না কিছু না, বল ভাবি কোথায়?
ভাবি? ভাবি। ওর কেবিনে? ভাবিকেও অফিস নিয়ে চলে এলি? মানে কি, বিয়েটা কোনো প্ল্যান করে করিনি যে ওকে নিয়ে আলাদা সময় কাটাবো। আর তুই জানিস আমি মিষ্টিকে ভালোবাসি, তাই তোকে আর একবার বলেছি মিষ্টির জায়গায় ওই মেয়েটাকে বসাতে চাইবি না। সরি ভাই, আসছি। দাঁড়া। আর কিছু বলবি? হ্যাঁ, আরিয়ার ডেস্কে কিছু ফাইল আছে, ফাইলগুলো আমার বোনের কাছে দিয়ে আয়। অঙ্কুর কথাটা শুনে একটু অবাক হয়ে বলে, আমি যাব, তাও ফাইল দিতে? কেন, তোর অসুবিধা কোথায়? আর তুই আমার বন্ধুর সঙ্গে সঙ্গে এই অফিসের একজন এমপ্লয়, ভুলে যাস না। সরি, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমি দেখছি। বলে অঙ্কুর আদনানের কেবিনে থেকে বেরিয়ে অরুর ডেস্কে আসে। ডেস্কে ঢুকেই কিছু একটা দেখে অঙ্কুর কিছুক্ষণ ডেস্কের সামনে দাঁড়িয়ে যায়। তখনই সায়রা এসে বলে, মিস্টার এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? আরে ভাবি, না মানে ম্যাম, আপনি? হ্যাঁ, কি করছেন আপুর ডেস্কের সামনে দাঁড়িয়ে? না, আসলে স্যার বলল আরিয়া ম্যাডামের ফাইলগুলো ম্যাডামকে দিতে। ও আচ্ছা, ঠিক আছে, ফাইলগুলো নিয়ে যান। হ্যাঁ ম্যাম, যাচ্ছি। সায়রা কফি নিয়ে আদনানের কেবিনে গিয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে বলে, স্যার আপনার কফি। ভিতরে না এলে কফি খাবো কেমনে? সরি স্যার। ওখান থেকে সরি বললে কফি আজ খেতে পারবো? ভিতরে আসুন। আর হ্যাঁ, আমার কেবিনে ঢুকতে আপনার পারমিশন লাগবে না। সেটা বলে কি করে হয়? এটা আপনার অফিস। অফিস তো কি, আপনি আমার স্ত্রী, আবার আমার পার্সোনাল সেক্রেটারিও, তাই আমার কেবিনে আপনার পুরোই অধিকার আছে, তাই কোনো ফর্মালিটি করতে হবে না। ওকে স্যার, চেষ্টা করব। আমি আসছি এখন। হ্যাঁ, আসুন। সায়রা চলে যেতে নিলেই আদনান বলে ওঠে, কফিটা তো দিয়ে যান, না খাইয়ে রাখবেন নাকি? সরি স্যার, ভুলে গিয়েছিলাম। এই তো আপনার ব্ল্যাক কফি উইদাউট সুগার। থ্যাংক ইউ। এখন শিডিউল তৈরি করুন। ওকে স্যার, যাচ্ছি। সায়রা আর কিছু না বলে নিজের ডেস্কে চলে গেল। আদনান কফি খেতে খেতে কাজে মন দেয়। জেকে কোম্পানির কিছু ফাইল চেক করছিল। ওদিকে অঙ্কুর ফাইল নিয়ে আদনানের বাসায় যায়। অঙ্কুরকে দেখে আদনানের মা দেখে বলে, অঙ্কুর বাবা, তুমি এখানে? কিছু চাই? আন্টি, আমাকে আদনান পাঠালো। আরিয়া ম্যাম নাকি ফাইল নিয়ে আসতে বলেছিল। ও আচ্ছা, ওরও নিজের রুমে আছে, তুমি যাও ওর রুমে, আমি তোমাদের জন্য নাস্তা দিচ্ছি। ওকে আন্টি। বলেই অঙ্কুর সিঁড়ি বেয়ে অরুর রুমে ডেকে যায়। রুমের কাছে গিয়ে দেখে রুমের দরজা ভেজানো। অঙ্কুর কয়েকবার ডাকলো, কোনো সাড়া না পেয়ে অঙ্কুর দরজা খুলে ভেতরে ঢুকেই হা হয়ে যায়। মুখ পুরোই খুলে আছে। আচানক কাউকে রুমে দেখে অরু সেই ব্যক্তির দিকে তাকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ মেয়েটাকে দেখে অঙ্কুর কিছু বলবে তার আগে অরু চিৎকার করে ওঠে, আহ, এই আপনি এইভাবে নির্লজ্জের মতো কি দেখছেন? একটা মেয়ের দিকে কি নজরে দেখতে হয় জানেন না? অরুর এমন চিৎকার শুনে অঙ্কুর দৌড়ে এসে অরুর ঠোঁটে আঙুল চেপে বলে, এই কি করছেন? এভাবে চিৎকার করবেন না, আন্টি শুনলে খারাপ ভাববে। আপনি এখানে কি করছেন? আর কারো রুমে ঢুকতে হলে নক করতে হয়, জানেন না? সরি, আসলে আমি আপনাকে অনেকক্ষণ ডেকেছিলাম। আপনার আওয়াজ না পেয়ে বাধ্য হয়ে নক না করে ঢুকে গিয়েছিলাম। বুঝতে পারিনি আপনি ওয়াশরুমে ছিলেন। ইটস ওকে। আপনি এখানে কেন? আমাকে আদনান পাঠালো, আপনি নাকি আপনার কাজ শেষ করতে চান। হ্যাঁ তো। হ্যাঁ, আদনান ফাইলগুলো আমার হাতে পাঠিয়ে দিল। এই যে আপনার ফাইল। থ্যাংক ইউ। এবার আমি আসছি ম্যাম। দাঁড়ান, এভাবে যাবে না, আপনার হেল্প লাগবে। কিছু ফাইল এখনো পেন্ডিং আছে, ওইগুলো একটু চেক করতে আপনার সাহায্য লাগবে, তাই প্লিজ একটু হেল্প করুন। ওকে ম্যাম, আমি চেক করে দিচ্ছি। বলে অঙ্কুর আবারও অরুকে বলে, ম্যাম আপনি টাওয়াল ছেড়ে কোনো ড্রেস পরুন। ও হ্যাঁ, সরি, আপনি প্লিজ বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে অরু আবারও ওয়াশরুমে যায়। অঙ্কুর খাটে বসে ফাইলগুলো চেক করছে। এমন সময় একটা কালো শিবনের শাড়ি পরে বাইরে আসে। রুমে পাখা চলছিল, পাখার হাওয়ায় শাড়ির আঁচল উড়ে যায়। তার ফলে না চাইতেও অঙ্কুরের চোখ পড়ে অরুর পেটে। ওইদিকে সায়রা ডেস্কে বসে ফাইল চেক করছিল। হঠাৎ কোথা থেকে একটা ছেলে এমপ্লয়ি এসে সায়রার সামনে দাঁড়িয়ে আছে। সায়রা যে ব্যাক পিঠের ফিতে দেখা যাচ্ছে সেটা সায়রা খেয়াল করেনি। হঠাৎ আদনানের চোখ পড়ে ছেলেটার দিকে। আদনান ছেলেটার চোখের দিকে খেয়াল করে। চোখের দিকে নজর যেতেই আদনানের চেহারা রাগে লাল হয়ে গেছে।
আদনান রাগ করে কল করে সায়রাকে করে। অসময় আদনানের কল দেখে সায়রা অবাক হয়ে ফোনটা রিসিভ করতেই আদনান বলে, হে মেয়ে, তোর মাথায় কি কাজ ছাড়া কিছু নেই? আদনানের কথা শুনে সায়রা ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে বলে, স্যার কি হয়েছে? হঠাৎ এভাবে আপনি রেগে গেলেন কেন? আমি কি করলাম? আপনি এক্ষুনি আমার কেবিনে আসুন। আসছি স্যার, আমার একটা ফাইল। বললাম না এক্ষুনি আসবি। এক্ষুনি মানে এক্ষুনি। আসছি স্যার। বলে ফাইলগুলো গুছিয়ে নিয়ে সোজা আদনানের রুমে গেল। আদনান সায়রাকে বলল, ওই কাল থেকে তোকে অফিসে আর আসতে হবে না। যখন অফিসে আসার পজিশনে থাকবি তখন অফিসে আসবি, না হলে আসতে হবে না। আচ্ছা স্যার, আপনি হঠাৎ এভাবে রাগ করছেন কেন? আমি কি করেছি সেটা তো বলবেন না, শুধু শুধু রাগ করছেন। কি বলবো? হ্যাঁ কি বলবো? কাজ করলে কি চোখটা ফাইলের উপরেই থাকে? আশেপাশে কি হচ্ছে সেদিকে খেয়াল থাকে না? সরি স্যার। সরি স্যার কি? হ্যাঁ আপনি জানেন আপনি যখন কাজ করছিলেন তখন। কথাটা শেষ হওয়ার আগেই আদনান চুপ হয়ে যায়। আদনান রাগ করে বেরিয়ে যায়। সায়রা কিছুই বুঝতে পারে না। সে মনে মনে ভাবতে থাকে, হঠাৎ কি হলো ওনার? আজ 2 দিন ওনার সঙ্গে আছি, অথচ ওনাকে এতটা রেগে যেতে কখনো দেখিনি। আচ্ছা, এইটুকু সময় কি হলো যে উনি রেগে গেলেন? 1 মিনিট, আমি যখন আমার ডেস্কে ছিলাম তখন সোহান আমার পাশে দাঁড়িয়েছিল। তখন কিছু। আচ্ছা, কি হয়েছে ওখানে? দাঁড়া তো দেখি। বলেই সায়রা আদনানের ল্যাপটপে সিসি ক্যামেরায় সব দেখে সায়রা অবাক হয়ে যায় এবং সে বলে, ও, এর মানে স্যার এই জন্য রেগে গেছেন। আর ওই এমপ্লয়িকে আমি ছাড়বো না। ওর এত হিম্মত, ও আমার শরীরের দিকে তাকিয়েছিল। আমি যদি ওর চোখ না তুলেছি তো আমার নাম সায়রা জাহান নূর না। ইডিয়েট, তোর জন্য ওনার মতো শান্ত একটা লোকটা আজ কতটা রেগে গেল আমার উপরে। সায়রা ভিডিও দেখে এসবই ভাবছে। এমন সময় আবার আদনান আসে। আদনান সায়রাকে দেখে আবার রেগে বলে, তুই এখনো এখানে বসে আছিস? অফিস থেকে সোজা বাসায় যাবি। সরি স্যার, আর এমন হবে না। আমি বুঝতে পারিনি ওই শালা লুচ্চা আমার দিকে কোন নজরে দেখছিল। সরি মিস্টার রাগী, আর এমন ভুল হবে না। এটাই শেষ। এবার থেকে এই সব দিকে আমি খেয়াল রাখবো। কথাটা বলেই সায়রা নিজের কেবিনে চলে যায়। সায়রার চলে যাওয়ার দিকে তাকিয়ে আদনান হয়ে যায়। সে ভাবতে থাকে, যা, এটা কি হলো? উনি ওইভাবে চলে গেল কেন? আর হ্যাঁ, আমি বা এত রেগে গেলাম কেন? ওনার দিকে সোহান তাকিয়েছে বলে আমার রাগ হলো? আমি কি একদিনই ওনাকে বউ বলে মানতে শুরু করেছি? না না, এটা হতে পারে না। আমি শুধু মিষ্টির আর কারোই না। আমরা তো 6 মাস পরে ডিভোর্স নিয়ে নেব। হ্যাঁ ডিভোর্স। আমি ওই নূরের থেকে ডিভোর্স চাই। আই ওয়ান্ট ডিভোর্স। কথাগুলো ভেবেই নিজের ডেস্কে খুশি মারে সজোরে। তারপর একটা ফাইল নিয়ে বেরিয়ে যায়। তখনই কোথা থেকে সায়রা এসে বলে, স্যার কোথায় যাবেন? একটা জরুরি মিটিং আছে, আমাকে এখনই যেতে হবে। আমি চাই স্যার আপনার সঙ্গে। আপনাকে লাগবে না, আমি সামনে নেব। কি বলছেন? আমাকে লাগবে না? না লাগবে না। আসছি, আপনি তাড়াতাড়ি বাসায় চলে যাবেন। আমি একা যাব? এতদিন তো একা একা যেতেন, তাহলে আজ কি হলো? এতদিন গিয়েছিলাম, কিন্তু এখন তো কি? এখন বিয়ে হতে না হতেই পরনির্ভরশীল হয়ে যাচ্ছেন? এটা ঠিক না। টাইম মতো বাসায় চলে যাবেন, আমার দেরি হয়ে যাচ্ছে। বলেই আদনান বেরিয়ে গেল। সায়রা আদনানের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। এদিকে অঙ্কুর অরুর পাশে বসে বলে, ম্যাম ফাইল দেখি কোনটা চেক করতে হবে। হ্যাঁ এই নিন। বলেই একটা ফাইল এগিয়ে দিল অঙ্কুরের দিকে। অঙ্কুর ফাইল চেক করতে করতে কয়েকবার না চাইতেও চোখ চলে গেল অরুর খোলা পিঠের দিকে। অরুও সেটা কয়েকবার খেয়াল করেছে। কাজ করতে করতে সন্ধে হয়ে গেছে, সেটা খেয়াল নেই অঙ্কুরও অরুর। হঠাৎ অঙ্কুর একটা ফোন আসতেই হুঁশ ফিরল অঙ্কুরের। অঙ্কুর ফোনের দিকে তাকিয়ে দেখে তার বোন রিনি ফোন করেছে। অঙ্কুর রিনির ফোন রিসিভ করতেই রিনি বলে, ভাইয়া কোথায় আছো তুমি? আম্মু টেনশন করছে, সকাল থেকে যেই গেছো একটা খবরও নাওনি। সরি বোন, আসলে আজ একটু কাজের খুব চাপ ছিল, বুঝতে পারিনি। আব্বুর শরীর এখন কেমন আছে? আব্বু এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। তুমি কখন বাসায় আসবে ভাইয়া? আমার আসতে আর একটু দেরি হবে বোন। জলদি করো ভাইয়া, আম্মু টেনশন করছে। হ্যাঁ আর একটু, আম্মুকে বল আমি আসছি। অঙ্কুর ফোন রাখতেই অরু অঙ্কুরের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে আপনার? বোন কল করছে, আম্মু টেনশন করছে, সারাদিন একটা খোঁজ নেওয়া হয়নি তো আজ, তাই বোনু কল করে খোঁজ নিচ্ছে।
আচ্ছা, বুঝলাম। তাহলে আপনি এক কাজ করুন, এই ফাইলটা একটু চোখ বুলিয়ে বেরিয়ে পড়ুন। আমার কাজ প্রায় শেষ। আচ্ছা সমস্যা নেই, আমি দেখে নিচ্ছি। অঙ্কুর ফাইল চেক করে চলে গেল। সন্ধ্যার পর সায়রা বাসায় আসতেই অরু দরজা খোলে। সায়রাকে একা দেখে অরু চিন্তিত হয়ে পড়ে। তুমি একা কেন? ভাইয়া কোথায়? উনি বললেন ওনার নাকি কোনো জরুরি মিটিং আছে, তাই মিটিংয়ে গেছে। তুমি যাওনি কেন? তুমি তো ভাইয়ার সেক্রেটারি। যেতে চেয়েছিলাম, কিন্তু উনি তো দিলেন না, তাই তো ওনাকে কিছু বলার সাহস হলো না। কেন? ভাইয়া তোমাকে যেতে দিল না কেন? আমি কি করব? উনি আজ যেভাবে রাগ দেখালো, আমার সাহসই হলো না আজ ওনাকে রাগানোর। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে নাও। আমি মাকে বলছি তোমার জন্য খাবার দিতে। না আপু, লাগবে না, আমি ফ্রেশ হয়ে আসছি, মার সঙ্গে কাজ করব, আমার এখন খেতে ইচ্ছে করছে না। বলে এক দৌড়ে সায়রা রুমে গিয়ে অফিস পোশাক ছেড়ে একটা মেহেদি রঙের সুতির শাড়ি পরে নিচে নেমে আসলো। সায়রাকে দেখে খুব মায়াবী লাগছে। তাকে দেখে অরু চিন্তিত হয়ে মনে মনে বলে, কি মায়াবী তাই না লাগছে মেয়েটাকে। এই মেয়েটাকে কি করে কষ্ট দিব? কিন্তু মিষ্টি, মিষ্টি যে আমার ভাইয়ার, শুধু আমার ভাইয়ার। এখন আমি কি করব? অরুণকে চিন্তিত দেখে সায়রা বলে, কি ভাবছো আপু? কিছু না, তুমি মার কাছে যাও, আমি রুমে যাচ্ছি, কিছু কাজ এখনো বাকি আছে। ওকে আপু। সায়রা কোমরে আঁচল গুজতে গুজতে কিচেনে গিয়ে তার শাশুড়ির পাশে গিয়ে বলে, মা রান্না করছো? আমিও তোমার সঙ্গে রান্না করি। আরে না বৌমা, তুমি এই অফিস থেকে এলে, একটু রেস্ট নাও আর কিছু খাও। আমি অফিসে খেয়ে এসেছি মা, এখন তোমার সঙ্গে রান্না করতে দাও। আদনানের মা সায়রার মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে সায়রাকে বলে, নূর মামুনি তোমাকে কিছু কথা বলতে চায়। তুমি যেহেতু এখন আমার ছেলের বউ, তাই তোমারও জানার অধিকার আছে। কি কথা মা, কিছু হয়েছে? হ্যাঁ, যেহেতু তুমি আমার ছেলের বউ, সেহেতু তোমাকে সবটা জানাতে হবে। হ্যাঁ বলুন মা। দেখো নূর, আমার ছেলের জীবনে তুমি আশা রাখে একজন। অরুর মা কিছু বলতে যাবে, তার আগেই দরজায় কলিং বেলের আওয়াজ হতেই অরুর মা চুপ হয়ে যায়। অরুর মা বলে, যাও তো বৌমা, কে এলো দেখো, মনে হয় আদনান এলো। জি মা, দেখছি। সায়রা যেন দরজার কাছে গিয়ে দরজা খুলতে দেখতে পায় আদনান ভেজা গায়ে চিপচিপে হয়ে দাঁড়িয়ে আছে। আদনানকে এমন দেখে সায়রা বলে, হে কি, আপনি এভাবে ভিজে চিপচিপে হয়ে কোথা থেকে এলেন? আর বললেন না কাজের সাইডে গিয়েছিলাম, ওখানে হঠাৎ পানি এসে যায়, বুঝতে পারিনি, তাই ভিজে গেছি। তাড়াতাড়ি রুমে গিয়ে পোশাক চেঞ্জ করুন, আমি আপনার জন্য কফি বানিয়ে আনছি। থ্যাংক ইউ মিস নূর। আদনান রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দেয়। এদিকে অঙ্কুর বাসায় যেতেই রিনি এসে দরজা খুলে দেখে অঙ্কুর রিনিকে বলে, আব্বু কি করছেন? আব্বু নাস্তা সেরে ওষুধ খেয়ে ঘুমিয়ে আছে। আম্মু কি করে? আম্মু পাশের বাসে গেছে, পাশের আন্টির মেয়েকে দেখতে এসেছে, তাই আন্টি আম্মুকে ডেকে নিয়ে গেল। বুঝলাম। তুই স্কুল গিয়েছিলি? হ্যাঁ, স্কুল থেকে এসেই তোমাকে কল করেছিলাম। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। রিনির কথা শুনে অঙ্কুর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এদিকে সায়রা কফি বানিয়ে রুমে যায়। রুমে ঢুকেই সায়রা হা হয়ে তাকিয়ে আছে। সায়রাকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে আদনান বলে, ওইভাবে কি দেখছেন মিস নূর? আদনানের এমন কথায় সায়রা একটু অপ্রস্তুতে পড়ে যায়। সে কি বলবে বুঝতে পারে না। কোনো রকমে নিজেকে সামনে নিয়ে সায়রা বলে, আপনার কফি। টেবিলে রেখে দিন, আমি নিয়ে নেব, আপনি এখন আসতে পারেন। আদনানের কথা শুনে সায়রার কেমন যেন কষ্ট হয়। সায়রা কি করবে বুঝতে পারে না। তার চোখ জলে চিকচিক করছে। সে কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। আদনান সায়রার দিকে তাকিয়ে ভাবে, আমার যে কিছু করার নেই মিস নূর, আমি আপনার প্রতি দুর্বল হতে পারবো না। আমি আপনার প্রতি দুর্বল হলে আমি আমার মিষ্টিকে কিভাবে মুখ দেখাবো? পারবো না। আমি মিষ্টিকে ছাড়া আর কাউকে মেনে নিতে পারবো না। আমি আপনাকে ডিভোর্স দেব। এদিকে ডাইনিং রুমে এসে সায়রা সোফায় বসে কান্না করছে। দূর থেকে সব দেখছে অরু মনে মনে বলে, তুমি চিন্তা করো না, আমি আমার মিষ্টিকে পেলে ভাইয়ের হাতে তুলে দেব এবং তোমার জন্য উপযুক্ত পাত্র খুঁজে দেব যে তোমাকে বুঝবে। কিন্তু আমার ভাইয়ের লাইফে তোমাকে চাই না। এদিকে সানি খবর পায় মিষ্টির মায়ের। খবর শুনে সানি হসপিটালে পৌঁছায়। হসপিটালে পৌঁছে ডক্টরের কাছে খবর পায় মিষ্টির মায়ের অসুস্থতার। সানি ডক্টরকে বলে,
ডক্টর সাহেব, হ্যাঁ বলুন, কি ব্যাপার? এখানে মিসেস শাকিলা ভর্তি আছেন। হ্যাঁ, এই নামের একজন তো ভর্তি আছে, তবে আপনি তাতে কি করে চেনেন? উনি আমার চাচি হয়। প্লিজ একবার দেখা করিয়ে দিবেন। দেখুন, ওনার কন্ডিশন খুবই খারাপ। প্লিজ একবার দেখা করিয়ে দিন, আমি অনেক খুঁজেছি। আজ এত কাছে এসে কি দেখা পাবো না? আচ্ছা, আসুন আমার সঙ্গে, তবে পাশে যেতে পারবেন না, দূর থেকেই দেখবেন। ওকে ডক্টর, তাই হবে। আপনি শুধু একবার আমাকে দেখিয়ে দিন। ওকে, আসুন আমার সঙ্গে। ডক্টর সানিকে মিষ্টির মায়ের কেবিনের কাছে নিয়ে যায়। দূর থেকে মানুষটাকে দেখে সানি, তারপর হসপিটাল থেকে বেরিয়ে আইউকে কল করে। অরু সানির ফোন পেয়ে রিসিভ করে। রাত তখন 10টা। আদনানের মা খাওয়ার রেডি করে সবাইকে ডাকে। সবাই একসঙ্গে খেতে বসে। আদনান ও সায়রা পাশাপাশি বসে আছে। সায়রার অপোজিটে অরু। আদনানের মা সবার প্লেটে খাবার দিতে অরু খেতে খেতে হঠাৎ বলে ওঠে, আম্মু, কাল আমার একটা জরুরি কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে। তোর আবার কি কাজ আছে? আমার কাজটা হোক, তারপর না হয় জানাবো। শুধু ওইটুকু জেনে রাখো, কাজটা আমার কাছে খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, এখন খেয়ে নিয়ে রুমে গিয়ে ঘুমা। সায়রা খাবার টেবিলে বসে ওনাদের কথাগুলো শুনছিল আর চোখে আদনানকে দেখছিল। আদনান কিছু না বলে চুপচাপ খাচ্ছিল। তার মাথায় শুধুই মিষ্টির ভাবনা। সায়রা হঠাৎ খাবার টেবিলে বলে ওঠে, মা, আজ আমি তোমার কাছে ঘুমাতে পারি? এসব তুমি কি বলছো মা? আমার কাছে ঘুমাবে মানে? আসলে আজ আম্মুর কথা খুব মনে পড়ছে। প্লিজ মা, না বলবেন না? আচ্ছা ঠিক আছে, খেয়ে নিয়ে হাত ধুয়ে এসো। ঠিক আছে মা, আসছি। তখনই অরু বলে ওঠে, ওকে, আমার খাওয়া শেষ, আমি রুমে গেলাম। আদনান কিছু না বলে খাওয়া শেষ করে রুমে চলে গেল। সে বুঝতে পারছে সায়রা কেন তার রুমে আসতে চায়নি। সব জেনে ও কিছু বলেনি, কারণ তারও যে কিছু করার নাই। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সায়রা রান্নাঘরে ঢুকে নাস্তা বানাচ্ছে। এমন সময় আদনানের মা বলে, কি করছো তুমি সকাল সকাল কিচেন রুমে? মা, সকালে নাস্তা বানাচ্ছি। তুমি কেন বানাচ্ছ? আমি তো রাতে আপনার শরীর ভালো ছিল না, তাই সকালে আপনাকে না ডেকে নিজেই নাস্তা বানালাম। বুঝেছি, তুমি খুব ভালো মা, কিন্তু তোমাকে হারাতে হলে কষ্ট হবে। হারাতে হবে মানে? মা কি আমাদের বিয়ে নিয়ে কিছু জানে? না জানলে কি এভাবে বলতো? সায়রা প্রশ্ন করতে যাবে তার আগেই অরু এসে বলে, আম্মু, আমি গেলাম। এখন তো মাত্র 10টা, এত জলদি কি কাজ? মা, বলেছি না আগে কাজটা হোক, তারপর তোমাদের সবটা বলবো। আচ্ছা যাবি তো যাবি, নাস্তা করে যা। কখন আসবি কোনো ঠিক নাই। আমি বাইরে খেয়ে নেব। অরুর কথা শুনে সায়রা বলে, তুমি বাইরে কেন খাবে আপু? আমি রান্না করেছি, তুমি বসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। আমি বললাম তো। কোনো কথা নয়, তুমি বসো আপু। অরু আর কিছু না বলেই টেবিলে বসলো। ওইদিকে আদনানও নিচে নেমে আসে। সায়রা আদনানকে দেখে একবার চোখ তুলে ফের চোখ নামিয়ে নিল। আদনান সোজা টেবিলে বসে বলল, মা, আমার নাস্তা দাও, অবশ্যই যেতে দেরি হয়ে গেছে। আপনি বসুন না, মানে তুমি বসো, আমি দিচ্ছি। মায়ের শরীর ভালো না, তাই আজ আমি সব রান্না করেছি, আমি খেতে দেব। আদনান আর কিছু না বলেই খেতে বসে। আরিয়া কিছু নাকে মুখে গুজে হাত ধুয়ে বেরিয়ে যায়। আদনান খেতে খেতে বলল, নূর, তুমিও খেয়ে নাও, অবশ্যই জরুরি কাজ আছে। ওকে। নাস্তা সেরে বেরিয়ে পড়ে দুজনে। ওইদিকে অরু রাস্তায় কিছু দূর যাওয়ার পর পড়ল মহাবিপদে। কি করবে বুঝতে পারছে না। এমন সময় সেখানে অঙ্কুর আসে। অঙ্কুর অরুকে দেখে বলে, এ কি ম্যাম, আপনি মাঝপথে একা একা দাঁড়িয়ে আছেন কেন? একা একা দাঁড়িয়ে নাই মিস্টার অঙ্কুর, বিপদে পড়েই দাঁড়িয়ে আছি। কি হয়েছে ম্যাম? দেখুন না, গাড়িটা মাঝপথে বন্ধ হয়ে গেছে। এখন এই মাঝপথে কাউকে পাচ্ছি না। বুঝতে পারছি। আচ্ছা আপনি দাঁড়ান, আমি চেক করে দেখছি। অঙ্কুর গাড়ি চেক করে। মিনিট 10 চেক করার পর বলল, এবার গাড়ি স্টার্ট করে দেখুন তো। অঙ্কুরের কথা শুনে অরু গাড়ি স্টার্ট করে দেখে গাড়ি স্টার্ট হয়েছে। এবার অরু অঙ্কুরকে থ্যাঙ্কস জানিয়ে সেখান থেকে চলে যায়। অঙ্কুর অফিস আসে। আদনান সায়রাকে বলে, আমার কফি। আসছি স্যার, আপনি আপনার কেবিনে যান। ওকে মিস নূর। আদনান কেবিনে গিয়ে বসে আছে। অঙ্কুর এসে আদনানকে বলে, আসবো আদনান? এই, কাল আর অফিসে আসিসনি কেন? কাল তোর বোনের কাজ করতে করতে লেট হয়ে গেছিল, তাই আর অফিস আসেনি।
আম্মু কল করছিল বনুকে নিয়ে। বুঝতে পারছি। দুজনের কথার মাঝে সাইরা এসে দরজায় দাঁড়িয়ে বলে, স্যার আসবো? আসুন। ম্যাম আপনার কফি কোথায়? আমি কফি খাই না। আর হ্যাঁ, আমাকে ম্যাম বলবেন না ভাইয়া। ম্যাম না বললে কি বলবা? আপনি তো আদনানের বউ। ছাড় অঙ্কুর, তুই ওকে বাবি ওরা ডাকিস। আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনারা কফি খান, আমি যাই ফাইলগুলো চেক করে মিটিংয়ের ব্যবস্থা করি। ওকে যান। সাইরা নিজের ডেস্কে চলে যায়। আদনান নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। অঙ্কুরও নিজের কেবিনে চলে যায়। ওইদিকে অরু হসপিটাল যেতেই সানি এগিয়ে এসে বলে, ম্যাম এদিকে। হ্যাঁ চলো, আমি আন্টিকে দেখতে চাই। এমন সময় সেই ডক্টর এসে সানিকে দেখে। আদনান মিটিং রুমে ঢুকতে গিয়ে দেখে সাইরা সবার সামনে পানির বোতল রাখছে। আদনান সাইরার কাজ দেখে মুগ্ধ হয়। সে মনে মনে বলে, মেয়েটা খুবই যত্নশীল মেয়ে। ওর মতো মেয়েকে যে কেউ চাইবে, কিন্তু আমি যে অন্য কারো। ওর মনে আমার জন্য কোনো ফিলিংস আসতে দেওয়া উচিত হবে না। আদনানের ভাবনার মাঝে একটা মেয়ে এসে আদনানকে জড়িয়ে ধরে চুমু দেয়। এমন সময় সাইরার চোখ যায় আদনান ও মেয়েটার ওপরে। সাইরা জানে তার জ্যালাস হওয়া ঠিক না, কিন্তু যতই হোক ওই মানুষটা তার নিজের হাজবেন্ড। যতক্ষণে তাদের ডিভোর্স হচ্ছে তাই জ্যালাস বশত সাইরা আদনান ও মেয়েটার কাছে গিয়ে বলে, স্যার মিটিং শুরু হবে, আপনার সিটে বসুন। আর ম্যাম আপনি। স্যার তুমিও বসো। মেয়েটা কিছু না বলে আদনানের পাশের সিটে গিয়ে বসে। একটু পর আরও কিছু বড় বড় কোম্পানির সিইওরা আসে। সাইরা সবার জন্য কফি ও নাস্তার ব্যবস্থা করে। শহীদুল নামের একজন এসে সাইরার সঙ্গে হ্যান্ডশেক করে। হ্যান্ডশেক করার বাহানায় বিশ্রীভাবে টাচ করে। সাইরা বুঝতে পারে মিটিংয়ের জন্য কিছু বলে না। মিটিং শেষে ছেলেটি আবারও সাইরার হাতে টাচ করে আদনান এসে ছেলেটাকে মেরে অফিস থেকে বের করে দেয়। আর সাইরার হাত ধরে টানতে টানতে নিজের কেবিনে নিয়ে গিয়ে ছুঁড়ে মারে। আর চুলের মুঠি ধরে বলে, কি ভেবেছিস নিজেকে? অফিসে আসে ছেলেদেরকে নিজের প্রতি আকৃষ্ট করতে? এসব আপনি কি বলছেন? আর আপনি আমাকে কোন অধিকারে শাসন করছেন? আপনি ভুলে যাবেন না আমরা বিয়েটা কেন করেছি। তাই আমার উপর অধিকার দেখাতে আসবেন না। আমার আম্মু ঠিক হলে আমরা সেপারেট হয়ে যাব। তুই যতক্ষণ আমার বউ হয়ে আছিস ততক্ষণ পর্যন্ত তোর উপর আমার অধিকার আছে। বলেই আদনান সাইরাকে এক ঝটকায় নিজের কাছে টেনে নিয়ে সাইরার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে কিস করতে থাকে পাগলের মতো। সাইরা আদনানের এমন বিহেভ দেখে খুব রেগে যায়। নিজেকে আদনানের থেকে ছাড়িয়ে বলে, মিস্টার আদনান, ডোন্ট টাচ মি। আমি আপনাকে কোনো অধিকার দেইনি। আমি আপনাকে ডিভোর্স দিব, মাইন্ড ইট। হ্যাঁ, তোর মতো রাস্তার মেয়ে আমার বউ হওয়ার যোগ্য না। আমিও তোকে ছেড়ে দেবো। তুই যে রাস্তার মেয়ে সেটা আমার আগে বোঝা উচিত ছিল। তোর মতো চরিত্রহীন মেয়ে আমাকে জোর করে বিয়ে করেছিস, বুঝেছিস? তুই আমার সম্পত্তির জন্য মা মেয়ে প্ল্যান করে বিয়ে করেছিস। এসব আপনি কি বলছেন? আমি নাটক করেছি এটা আপনি ভাবতে পারছেন? অবশ্যই, কেন ভাবতে পারবো না? এখন তো মনে হচ্ছে তোর মায়ের অসুস্থতার কারণ মিথ্যে। চুপ করুন, আমার মাকে নিয়ে কোনো কথা শুনতে চাই না। আপনার সব কথা সহ্য করে নেব, তবু আমার মাকে নিয়ে কিচ্ছু শুনতে চাই না। বলেই সাইরা কেবিন থেকে গট করে বেরিয়ে যায়। নিজের ডেস্কে গিয়ে বসে। এদিকে ডক্টর সানিকে দেখে বলে, আপনি আজও এখানে? হ্যাঁ, ওই আন্টিকে দেখতে এলাম। ডক্টর সানির কথা শুনে বিরক্ত হয়ে বলে, আপনাকে কালকেই বললাম ওনার শরীরের কন্ডিশন খারাপ। সানি ডক্টরকে পাল্টা জবাবে কিছু বলতে যাবে তার আগেই অরু বলে, আপনি ওনাকে কিছু বলবেন না, আমি ওনাকে জোর করে নিয়ে এসেছি। এবার ডক্টর অরুকে দেখে বলে, আপনি কে? আমি আরিয়া, উনি আমার বান্ধবীর মা। শুনলাম উনি এখানেই আছে, তাই একবার দেখতে এলাম। আপনি সত্যি বলছেন? এখন আমার কেমন যেন সন্দেহ হচ্ছে আপনাকে নিয়ে। না না, সন্দেহের মতো কিছু না, সত্যি বলছি। উনি আমার আন্টি। ওনার কি হয়েছে? উনি কোমায় আছে। কতদিন উনি এখানে আছে? আর ওনার মেয়ে দেখতে আসে না? আসে, আজও আসবে। আজ আসবে? হ্যাঁ, ও দিনে একবার করে আসবেই, যত কাজের মধ্যেই থাকুক না কেন। বুঝলাম। বলতে বলতে অরু দেখে হসপিটালের করিডোরে কালো শাড়ি পরা একটা মেয়ে আসছে। মেয়েটাকে দেখে অরু অবাক হয়ে যায়। তখনই ডক্টর মেয়েটাকে দেখে অরুকে বলে, ওই যে ওনার মেয়ে আসছে, সাইরা জাহান নূর। অরু ডক্টরের কথা শুনে যেন শক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না সাইরাই তার বেস্ট ফ্রেন্ড মিষ্টি, যার জন্য সে এত বছর অপেক্ষা করছে,
যাকে ভাবি বানাতে চেয়েছে অরু কিছু না বলেই আড়ালে চলে যায়। সাইরা এসে সোজা তার মায়ের কেবিনে গিয়ে মায়ের পাশে বসে বলে, আম্মু এখন কেমন আছো? আম্মু জলদি সুস্থ হয়ে ওঠো। আমি তোমাকে ছাড়া ভালো নেই আম্মু। উনিও ওনার কথা রাখেনি, আজ আমার গায়ে হাত তুলেছে। সাইরার কথা শুনে অরু অবাক হয়। অরু মনে মনে বলে, এসব কি শুনলাম ভাইয়া? মিষ্টির গায়ে হাত তুলেছে, কিন্তু কেন? আর ভাইয়া জানে না সাইরাই আমাদের মিষ্টি? ভাইয়া যদি নাই জানে ওই আমাদের মিষ্টি, তাহলে ভাইয়া ওর গায়ে হাত তুললো কেন? ভাইয়া, তোকে আমি ক্ষমা করব না। আমার মিষ্টির গায়ে তুই হাত তুলেছিস, এর ফল তোকে পেতেই হবে। অরু আর কিছু না ভেবে বাসায় ফিরে আসে। সোজা তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমার তোমাকে কিছু বলার আছে, তবে তোমাকে একটা কথা দিতে হবে মা। কি কথা অরুমা? মা, আমি আমাদের মিষ্টিকে পেয়েছি। আদনানের মা অরুর মুখে মিষ্টির কথা শুনে খুশি হয়ে বলে, তুই সত্যি বলছিস? আমাদের মিষ্টিকে পেয়েছিস? কোথায় আমাদের মিষ্টি? আমাকে আমার মিষ্টি মামুনির কাছে নিয়ে চল মা। আমাদের মিষ্টির কাছে যেতে হবে না মা, একটু পর তোমার মিষ্টি নিজেই তোমার কাছে ফিরে আসবে। অরুর কথা শুনে আদনানের মা অবাক হয়ে বলে, মিষ্টি এখানে আসবে মানে? মিষ্টি কি জানে এটা আমাদের বাড়ি? কে আমাদের মিষ্টি? ও যদি জানে আমরা কে, তবে ও আমাদের বলেনি কেন? সেটা তো আমি জানি না, তবে আমাদের সবটা জানতে হবে। অরু, আমার মিষ্টি কোথায় বল না। এমন সময় সাইরা দরজা দিয়ে ভেতরে আসছিল। সাইরাকে দেখে অরু তার মাকে বলে, মা, ওই যে তোমার মিষ্টি এসে গেছে। আদনানের মা অবাক হয় সাইরাকে মিষ্টি বলে সম্বোধন করে। উনি অবাক হয়ে বলে, এসব কি বলছিস মা? নূর আমাদের মিষ্টি? হ্যাঁ মা, সাইরাই আমাদের মিষ্টি। আজ আমি ওর খবর নিতে গিয়েছিলাম, গেলাম বলেই তো জানলাম নূরই আমাদের মিষ্টি। সাইরা বাসায় ঢুকে সোজা নিজের রুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে বাইরে এসে তার শাশুড়ি মাকে বলে, মা এখানে দাঁড়িয়ে কি করছেন? কিছু না মা। তোর চোখ মুখ এমন কেন? কিছু হয়েছে? এই যা, তোকে তুই বলে ফেললাম। সমস্যা নেই মা, আমি তো আপনার মেয়ের মতোই। মেয়ে হবি কেন? তুই তো আমার মেয়ে অরুর মতো। হ্যাঁ মা ঠিক বলেছে। এমন সময় দরজায় কলিং বেলের আওয়াজ। সাইরা গিয়ে দরজা খুলে সামনে ম্যানেজার ও অরুর বাবা দাঁড়িয়ে আছে। অরুর বাবা সাইরাকে দেখে বলে, আরে নূর মামনি, তুমি এখানে? স্যার আপনি কেমন আছেন? অনেকদিন পর বাসায় এলেন। তুমি এই বাসায় কেন? ওনাদের কথার মাঝে আদনানের মা এসে বলে, আমি আপনাকে সব বলছি। আপনি এতদিন পর বাসায় এলেন, আগে রেস্ট নেন। ম্যানেজার, তুমি এখন আসতে পারো। ওকে স্যার। স্যার, আপনার ব্রিফকেস। হ্যাঁ, ওটা ওখানে রেখে যাও। বলেই আবিদ সাহেব ম্যানেজারকে টেবিল দেখিয়ে দেয়। ম্যানেজার ব্রিফকেস রেখে চলে যায়। আদনানের মা তার হাজবেন্ডকে নিয়ে রুমে গেল। যাওয়ার আগে সাইরাকে বলল, মামনি, তুমি তোমার শ্বশুর মশাইয়ের জন্য কফি নিয়ে এসো রুমে। তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিব। ওকে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাদের কথার মাঝে অরু তার বাবাকে হাঁক করে, বলে, আবু, কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মা। তুই কবে বাসায় এলি? আমি কবে এসেছি সেটা মা তোমাকে বলবে। আমি এখন আসি, কয়েকটা কাজ পেন্ডিং আছে। আচ্ছা শোন, তুই একটু পর রুমে আয়, তোকে কিছু বলার আছে আমার। ওকে আবু। কথা শেষ করে রুমে গিয়ে শাওয়ার নিয়ে বাইরে আসতে আদনানের মা তার বরের মাথা বুঝতে বুঝতে বলে, কেমন আছেন আপনি? আমি ভালো আছি আদুর মা। এখন বলো তো, সায়রা এখানে কেন? সায়রা আমাদের আদুরের বউ। কি বললে? নূর আমাদের ছেলের বউ? এইসব তুমি কি বলছো? ঠিকই বলছি, নূর মামুনিই আমাদের ছেলের বউ। এসব কি করে হলো? আর নূর আমাদের বৌমা হলে মিষ্টি মায়ের কি হবে? আমি আমার বন্ধুর মেয়েকে কিভাবে মুখ দেখাবো? সেটা নিয়ে ভাবতে হবে না। কেন এমন কথা বলছো? কারণ নূর আর কেউ না, নূর আপনার বন্ধুর মেয়ে। তবে একটা বিষয়, কি হয়েছে? নূর যে আমাদের মিষ্টি সেটা ও জানে কিনা জানি না। আর যদি জানেও ও, তাহলে আমাদের ধরা দিচ্ছে না কেন? এটা তো ভাবার বিষয়। একবার ওর সঙ্গে কথা বলে দেখো। একটু পর অরু ও সায়রা আদনানের মায়ের রুমে আসতে আবিদ সাহেব সায়রার মাথায় হাত বুলিয়ে দোয়া করে বলে, তোর সঙ্গে ভালো করে কথা বলবো, এখন খুবই টায়ার্ড। ওকে স্যার।
স্যার কি? হ্যাঁ, আব্বু বলবি, তুই আমার ছেলের বউ। ওকে আব্বু, তাই হবে। এখন আমি আসছি। সায়রা চলে যায়। অরু তার বাবাকে জড়িয়ে ধরে বসে অরুর বাবা বলে, অরুমা, তোর জন্য একটা অফার নিয়ে এসেছি।